উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সকাল 6টার তথ্য অনুযায়ী লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে 52.14 মিটার, যা বিপদসীমার 52.15 মিটারের মাত্র 1 সেন্টিমিটার নিচে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানির প্রবাহ আবারও বৃদ্ধি পেয়েছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বেতাগী উপজেলার বিষখালী নদীর ভাঙনে 3 দিন ঝুঁকিপূর্ণ হচ্ছে নদী তীরবর্তী জনপদ। ভাঙনের কবলে পড়েছে বেড়িবাঁধ, সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থানীয়দের দাবি দ্রুত স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার। বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। বিষখালীর উত্তাল স্রোত যেন প্রতিদিনই গ্রাস করছে নদীপাড়ের জনপদ। বলইবুনিয়া ও কালিকাবাড়ি থেকে ফুলঝুরি যাওয়ার একমাত্র নদীপাড়ের সড়কের বড় একটি অংশ ইতোমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটছে 2 ইউনিয়নের হাজারো মানুষের। এই জন্য খোলা আকাশে রান্দি বৃষ্টি আইলে ভিজি। এটা সরিষামুড়ি যাওয়ার একমাত্র রাস্তা ছিল, পাকা রাস্তা, যেটা আসলে বিলীন হয়ে গেছে। এই অবদাটা নামবে গেলে অন্তত 50,000 মানুষ আবার বিপদে পড়িয়ে যাবে। কালিকাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হাঁটু সমান পানি দিয়ে আমরা স্কুলে যাই। আমরা পানিতে তলে আমরা আসতে পারি না, আমরা খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না, আমাদের অনেক কষ্ট। পুরো শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত দাবি জানাচ্ছি সরকার ও চিফ মহোদয়ের কাছে এর বিরুদ্ধে যেন কিছু পদক্ষেপ নেয়। দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি অবকাঠামোর পাশাপাশি হারিয়ে যাবে হাজারো মানুষের বসতভিটা। 3টি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তো কিছুদিন পরেই বিদ্যালয়গুলো নদীর পানিতে তলিয়ে যাওয়ার অবস্থায় বর্তমানে। আমাদের যে বাসিন্দারা যারা এই এলাকায় বসবাস করতো, তারা বিভিন্ন অন্য এলাকায় যাইয়া মানবতার জীবন যাপন করতেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকায় এরই মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এটার ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় চিফ হুইপ মহোদয় জাতীয় সংসদের, উনি ডিও লেটার দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা একটা ডিপিপি দাখিল করেছি। ডিপিপিটা এখন পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে। আমরা আশা করছি যে সরকার এই প্রকল্পটা অনুমোদন দিলে আমরা দ্রুতই এই ভাঙন রোধ করতে পারবো। নদীপাড়ের মানুষের দাবি অস্থায়ী নয়, প্রয়োজন টেকসই ও স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার হাজারী মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর মহানগর পুলিশ জিএমপি। অভিযানে ডেস্কোর কর্মকর্তারা অংশ নেন। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাদক নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নগরীর অন্যান্য স্পর্শকাতর এলাকাতেও পর্যায়ক্রমে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। আমি এখানে একের পর এক অভিযান করেছি। এই অভিযানের পর এখানে স্থগিত হয়ে গেছে, এখন আর মাদক সেবীদের আনাগোনা দেখা যায় না। কিন্তু এখান থেকে যদি পুলিশ অ্যাকশন আমরা বন্ধ করে দেই, তারপর পরে আবার এখানে আগের মতো হাট বসবে। সেই হাটটা নির্মূল করবার জন্য এখানে যত বিদ্যুতের লাইন আছে এই মাদক স্পটে, সেগুলো আমরা বৈধ অবৈধ যা হোক সবগুলো আমরা বিচ্ছিন্ন করব। কিন্তু এই কথা যখন আমরা ডেস্কোর সাথে আলাপ আলোচনা করতে যাই, ডেস্কোর কাছ থেকে আমরা জানতে পারি যে এই লাইনগুলো সব অবৈধ। অতএব অবৈধ লাইন আজকে ডেস্কোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব নাজমুল ইসলাম উনি এসে উদ্বোধন করে দিয়েছেন। সকল অবৈধ লাইন এখানে বিচ্ছিন্ন করে দিচ্ছি আমরা।
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ফ্যান্সিডিল সদৃশ মাদক ফেয়ারডিল সিরাপ সহ একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল। রাতে উপজেলার রুলি গ্রাম থেকে শান্তুর রহমান নামের ওই যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, সীমান্ত এলাকার রুলি গ্রামে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় 550 বোতল নিষিদ্ধ ফেয়ারডেল সিরাপ উদ্ধার করে। আটক করা হয় যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে শান্তুর রহমানকে। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল। এই ঘটনায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলার মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় 500 কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। সকালে উপজেলার ভালুকা বাজার মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। অভিযানে বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় 500 কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান জানান, দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পিরানহা মাছের চাষ, পরিবহন, বিক্রয়, বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে 173 বোতল ভারতীয় মাদক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চামুচা বিওপির নায়ক জহিরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা এলাকার আমবাগানে অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবি। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে 16 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের প্রথম 21 দিনেই 305 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যা এবছরের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। এ পর্যন্ত জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 603 জনে। সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণও দ্রুত বাড়ছে। তিনি সবাইকে বাসা বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও 3 দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যালয় থেকে অপহৃত 7 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, গত 20 জুলাই পশ্চিম সফরভাটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ স্কুল থেকে ছুটি শেষে নার্সারি শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিনকে প্রতারণার মাধ্যমে অপহরণ করা হয়। পরে তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে 3 রাতব্যাপী অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং 3 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সাল ভুক্তভোগী শিশুর বাবা আপন মামাতো ভাই। মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে 10,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার পরিচালিত অভিযানে এ জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ঔষধি গাছের চারা ও খাঁচা বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা পরিষদ। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে গাছের চারা ও খাঁচা তুলে দেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। খুলনায় শুরু হয়েছে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, গত 11 জুলাই শুরু হওয়া মাসব্যাপী এই মেলা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এবারের মেলায় সরকারি 4টি এবং বেসরকারি 28টি সহ মোট 32টি নার্সারি অংশ নিয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে রকমারি ফলজ, বনজ ওষুধি চারা। সবুজ প্রকৃতি গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। সুন্দর ও স্বাস্থ্যকর চারার জন্য মেলায় প্রতিদিনই ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। শীতকালীন সবজি হিসেবে পরিচিত টমেটো এখন আর শুধু শীতে সীমাবদ্ধ নেই। গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা বাণিজ্যিকভাবে টমেটো উৎপাদন করছেন। বিশেষ পদ্ধতিতে শত শত চারা তৈরি করা হয়। গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন কৃষকরা। ভালো ফলন আর বাজারে উচ্চ মূল্য পাওয়ায় তাদের মুখে ফুটে এসেছে স্বস্তির হাসি। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন এসএম আরিফ। একসময় গ্রীষ্মকাল মানেই টমেটো চাষের জন্য ছিল প্রতিকূল সময়। তীব্র তাপপ্রবাহ, অতিবৃষ্টি আর মাটিবাহিত রোগে কৃষকদের লোকসান ছিল নিত্যসঙ্গী। তবে প্রযুক্তি নির্ভর গ্রাফটিং ও জোরকলম পদ্ধতি বদলে দিচ্ছে সেই বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে শতাধিক কৃষক এখন বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। আগে উন্নত মানের চারা আনতে হতো অন্য জেলা থেকে, এখন স্থানীয়ভাবেই গ্রাফটিং প্রযুক্তিতে উৎপাদন হচ্ছে রোগ সহনশীল ও শক্তিশালী চারা। টমেটোর চারার যে আগাটা কাইটা, সেটা আগাটা এটার সাথে জয়েন দেওয়া হয়, গোড়াটা হয় বেগুনের, এটার সাথে গ্রাফটিং করা হয়। তখন এটা টিকসই বেশি, পচা কম লাগে। টমেটো, বারিয়াট, মঙ্গল রাজা, চোপার রাজা সব ধরনের চারা গ্রাফটিং, নন গ্রাফটিং করতেছি, প্লাস বিক্রি করতেছি। কৃষি গবেষণায় দেখা গেছে, গ্রাফটিং পদ্ধতিতে রোগ প্রতিরোধী রুট স্টকের সঙ্গে উচ্চ ফলনশীল জাতের সংযোগ ঘটানো হয়। এতে গাছের জীবনী শক্তি বাড়ে এবং উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত আর্দ্রতায় বিরূপ প্রভাব অনেকটাই কমে আসে। সেই প্রযুক্তির সুফলেই এখন মাঠে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। এবছর আশা করতেছি গত বছর থেকে বাজার দর ভালো যাবে, যেহেতু বৃষ্টি বাদল বেশি। টমেটোর বাজার ভালো আছে, 130 টাকা করে বিক্রি হয়, 40 টাকা করে বিক্রি হয়। যে সময় যেরকম হয় এরকম হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রীষ্মকালীন টমেটো চাষ আরও বিস্তৃত হবে। সারা দেশের কৃষকেরা যদি উদ্বুদ্ধ হয়ে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে, তাহলে আমরা 12 মাস ব্যাপী আমরা এই টমেটো খেতে পারবো। 8টা উপজেলায় 8টি পলিনেট হাউস প্রকল্পের আওতায় স্থাপন করতে যাচ্ছি, যার ফলে তারা সেখানে সারা বছর রোদ বৃষ্টি থেকে তাদেরকে ফসলকে বাঁচিয়ে উচ্চমূল্য ফসল তারা সেখানে উৎপাদন করতে পারবে। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনায় মৌসুমের সীমাবদ্ধতাকে জয় করে কৃষিতেও তৈরি করা সম্ভব নতুন অর্থনৈতিক সম্ভাবনা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশের তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর খুলনার অন্যতম প্রবেশ সড়ক সোনাডাঙ্গা বাস টার্মিনাল বাইপাস প্রায় 2 বছর জরাজীর্ণ অবস্থায় থাকার পর সপ্তাহখানেক আগে সংস্কার করা হয়েছে সড়কটি। তবে পিচের রাস্তা ইট দিয়ে সংস্কার করে উঠেছে প্রশ্ন। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এমন সংস্কারে ক্ষুব্ধ শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার সোনাডাঙ্গা বাইপাস সড়ক। বিশেষ জরুরি মেরামত প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে 2 কিলোমিটার এই সড়ক। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত সড়কটির শহর অংশ সিটি কর্পোরেশন এবং বাইরের অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
এলজিইডি ১,৯১,৬৫,৯২৪ টাকা প্রাক্কলিত ব্যয়ে পিচ ঢালাই সড়কটি ইট বিছিয়ে সংস্কার করে। ঠিকাদারের সাথে চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ১,৭২,৯০,৫৩৭ টাকা। পিচের সড়কে ইট বিছিয়ে সংস্কারের নামে অর্থের অপচয় করায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকেরা অবাক ও ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। টাকা সব জলে চলে যাচ্ছে, এত জনগণের টাকা, তাই না? যদি একটু ভালোভাবে রাস্তাটা করতো তাহলে একটু ভালো হইতো। 2 কোটি টাকা ভুয়া গেছে, একদম পানির উপরে চলে যাচ্ছে ভাই। স্থানীয়দের অভিযোগ, দ্রুত মেরামতের নামে ইট বিছিয়ে কাজ করায় অর্থের সঠিক ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয়েছে। অসুবিধা তো অবশ্যই হয়, কারণ ইটের রাস্তার পিচের রাস্তা কি এক হয়? পিচ ঢালাই দিয়ে দিত বা ঢালাই দিত, সেটা হলে সবচেয়ে ভালো হতো। বেশি দিন টেকবে না, দেখা যাচ্ছে আপনার মাসখানে যাবে, মাস 2 কানে চলবে। তবে এলজিইডি বলছে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে। তাৎক্ষণিক মেরামতের জন্য করা হয়েছে, এজন্য এটা পরবর্তীতে আমরা যদি ডেভেলপমেন্টে করি, ওই যে ইটটা ইউজ করা হয়েছে সেটা আমাকে আবার রিইউজ করতে পারবো। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সড়কটি মজবুত করে নির্মাণের জন্য জার্মান সরকার সম্ভাব্যতা যাচাই করেছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। একটি প্রকল্পের কাজ চলমান থাকায় কিভাবে এলজিইডি অর্থ ব্যয় করেছে সেটি বুঝতে পারছেন না বলেও জানান কেডি চেয়ারম্যান। একটা প্রজেক্টের যখন কাজ আমি প্রজেক্ট সাবমিট করি, সে প্রজেক্টটা পাস না হওয়া পর্যন্ত ওইখানে আর কোনো খরচ করা বা ব্যয় করা এটা ঠিক না। তামান্না সাদিকা, মাই টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত 4টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি কারখানা ভেঙে দেওয়া হয় এবং অবৈধ সংযোগে ব্যবহৃত 350 ফুট পাইপ ও বার্নার জব্দ করে ধ্বংস করা হয়। তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগে এসব কারখানা পরিচালিত হওয়ায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছিল। শরৎপুরের পালং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় 10 কেজি গাঁজা সহ 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল জেলা শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতরে কালো টেপে মোড়ানো 5টি প্যাকেট জব্দ করা হয়। পরে সেগুলো পরীক্ষা করে প্রায় 10 কেজি গাঁজা জব্দ করা হয়। সে সময় ঘটনাস্থল থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই মোটরসাইকেলটা আটকাবার পরে সামনে মোটরসাইকেলে যে ড্রাইভিং করতেছিল সালাম মাতবর, তার বাড়ি মাদারীপুর, আর পিছনে বসা ছিল কালু সর্দার 45, তার বাড়িও মাদারীপুর। মাঝখানে একটা প্লাস্টিকের এরকম বস্তা ব্যাগের মতো বানানো ছিল। পরে আমরা তাৎক্ষণিক আটকানোর পরে মাঝখানে বস্তাটা টান দিই, তখন মাঝখানে বস্তার মধ্যে এরকম 5টা প্যাকেট লাল কালো কস্টেপ দিয়ে মোড়ানো, প্রতিটাতে 2 কেজির ঊর্ধ্বে আছে। 10 কেজির ঊর্ধ্বে মাদক আমরা পাই। তাৎক্ষণিকভাবে অনেক লোকজন জড়ো হয়, তাদের সম্মুখে মোটরসাইকেল, তাদের মাদক এবং 2 জন আসামিকে দ্রুত করে থানায় নিয়ে আসি। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির অবসান, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার, বন্যা পরিস্থিতি পরবর্তী মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ ও ভূমি ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা বাড়াতে দুপুরে বান্দরবানের হিলভিউ কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের জন্য সব সম্প্রদায়ের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার ও সমাজের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। যশোরের মনিরামপুরে তৃণমূল পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের
সংসদ সদস্য সুলতান আহমেদ। তিনি তৃণমূলে দলকে আরও গতিশীল ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ফিরোজা বুলবুল কলি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল বাড়ি রবু সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তবে জনগণ এর যথাযথ জবাব দেবে। তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে মিরসরাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য নুরুল আমিন একটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।